রাতের আকাশ হঠাৎ করে আলোকিত হয়ে উঠেছে। একটার পর একটা আগুনের রেখা নিচে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলো ঠিক এমনই দৃশ্য দেখাচ্ছে। ইসরায়েলের আকাশে যেন আগুনের বৃষ্টি। প্রশ্নটা এখন সবার মনে, এগুলো কি ক্লাস্টার বোমা নাকি ভেঙে যাওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো? ক্লাস্টার অস্ত্র আসলে কি? সহজভাবে বললে ক্লাস্টার মিউনিশন হলো এমন এক ধরনের বোমা যা আকাশে গিয়ে একটা বড় বিস্ফোরণ না হয়ে মাঝপথে খুলে যায়, তারপর ছড়িয়ে দেয় অনেক ছোট ছোট বোমা। একটি ব্যালিস্টিক মিসাইল যদি ক্লাস্টার ওয়ারহেড বহন করে তাহলে প্রায় 7 কিলোমিটার উচ্চতায় গিয়ে এটি খুলে যায়, তারপর ছড়িয়ে দেয় প্রায় 20টি ছোট বোমা। প্রতিটি বোমায় থাকে প্রায় 2.5 কেজি বিস্ফোরক। পুরো এলাকা কভার করতে পারে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত, মানে একসাথে বড় এলাকা জুড়ে আঘাত করা যায়। কেন এই অস্ত্র বিপজ্জনক? এই ছোট বোমাগুলো টার্গেট ঠিক করে না, যেদিকে পড়ে সেখানেই বিস্ফোরণ হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেক সময় এগুলো ফাটে না, পরে মাটিতে পড়ে থাকে। তখন এগুলো ল্যান্ডমাইনের মতো বিপজ্জনক হয়ে যায়। আসলে কি ঘটেছে? ভিডিওতে দেখা গেছে আকাশে অনেকগুলো আগুনের টুকরো, একসাথে প্রায় 20 থেকে 25টি আলো। এটি দেখে ধারণা করা হচ্ছে ক্লাস্টার সাবমিউনিশন ব্যবহার হতে পারে, তবে এখনও নিশ্চিতভাবে বলা হয়নি এগুলো ক্লাস্টার বোমা নাকি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া মিসাইলের ধ্বংসাবশেষ। ইসরায়েলের দাবি, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরান আগে এমন ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে। বাস্তব চিত্র, শহরের ভেতরে আঘাত। একটি ভিডিওতে দেখা গেছে শহরের মাঝখানে বড় গর্ত, অনেক মানুষ আহত, আশেপাশে ভবন ক্ষতিগ্রস্ত। যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরে। এই সংঘাত এখন শুধু ইসরায়েলি সীমাবদ্ধ নেই। আবুধাবি ড্রোন ধ্বংসের পর টুকরো পড়ে ইসরায়েলি দূতাবাসের কাছের ভবনে আঘাত। দুবাই বাড়ির ওপর পড়ে ড্রোনের টুকরো, 2 জন আহত। বিমানবন্দর ও বিখ্যাত হোটেল ক্ষতিগ্রস্ত। জেবেল আলী বন্দর আগুন লেগে যায়, কালো ধোঁয়া আকাশে। এই বন্দর দিয়ে বিশ্বের প্রায় 10% কন্টেইনার ট্রাফিক যায়। সাময়িকভাবে কার্যক্রম বন্ধ। ওমান প্রথমবারের মতো হামলা, একটি বন্দরে ড্রোন আঘাত, 1 জন আহত। বড় ঝুঁকি, অর্থনীতি ও নিরাপত্তা। এই সংঘাত এখন বিমান চলাচল, জাহাজ চলাচল, কূটনৈতিক এলাকা সবকিছুকে ঝুঁকির মধ্যে ফেলছে। অর্থাৎ এটা শুধু যুদ্ধ না, পুরো অঞ্চলের লাইফলাইন কাঁপছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড। এর আগে 3 জন নিহতর খবর জানিয়েছিল দেশটি। গুরুতর আহত একজন সেনা সদস্যের সোমবার মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানায়। এদিকে 4 জন সেনার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। তিনি বলেন, এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান। ইসরায়েলের একটি শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। ঘটনাটি ঘিরে ইসরায়েলে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। ইসরায়েলের জেরুজালেমের কাছে অবস্থিত শহর বেইট শেহমেশ এ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত লাগে, ফলে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। এছাড়া একটি সিনাগের কাছেও আঘাত লাগে। মোট প্রায় 20 জন আহত হয়েছেন বলে জানা যায় এবং অন্তত 6 জন নিহত হওয়ার খবর এসেছে। এই হামলার সময় উত্তর সীমান্ত থেকে শুরু করে দক্ষিণের বীরশেবা পর্যন্ত সাইরেন বাজতে থাকে, যা পুরো দেশের আতঙ্কের চিত্র তুলে ধরে। আকাশ প্রতিরক্ষা কেন ব্যর্থ? ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা তাদের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কিন্তু এই ঘটনায় অভিযোগ উঠেছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। সব ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর জন্য আয়রন ডোম তৈরি হয়নি। এটি মূলত ছোট রকেট প্রতিরোধে কার্যকর, কিন্তু দূরপাল্লার বা ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরও উন্নত সিস্টেম প্রয়োজন, যেমন অ্যারো বা ডেভিড স্লিং। কত বড় ছিল এই হামলা? খবরে বলা হচ্ছে মোট 37টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হয়েছে। এটি যদি সত্যি হয় তাহলে এটাকে সালভো অ্যাটাক বলা হয়, যেখানে একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায় এবং কিছু মিসাইল ভেদ করে ঢুকে পড়ে। এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধে খুবই সাধারণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ইরানের জন্য একটি বিরাট ধাক্কা। তবে এর মধ্য দিয়ে দেশটিকে শাসক গোষ্ঠীর পরিবর্তন ঘটবে না বা তাতে সংঘাত কমবে না। গত 37 বছর ইরানের প্রশ্নাতীত শাসক হিসেবে খামেনি বটবৃক্ষের মতো চরিত্র ছিলেন, কিন্তু তার মৃত্যুতে সব শেষ হয়ে যাবে এমনটি নয়। ইরানের নেতৃত্ব এমনভাবে সাজানো যে তার মৃত্যুর পরেও শাসন ব্যবস্থা একইভাবে চলতে থাকবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসনভার রয়েছে শিয়া মতাবলম্বী ধর্মীয় নেতাদের হাতে। দেশটির রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে শাসনের এই ধারা অব্যাহত রাখার জন্য।
অবশ্য ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC। বিশেষ মতাদর্শে উজ্জীবিত এই বাহিনীর লক্ষ্য ইরানের ইসলামিক ব্যবস্থাকে সুরক্ষা দেয়া। IRGC যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। দেশের ভেতরে ভিন্ন মতাদর্শকে তারা একদম সহ্য করবে না। ইরানের সেনাবাহিনী জানিয়েছে আজ সারা দেশে তারা অন্তত 10টি উন্নত ড্রোন ভূপাতিত করেছে। এতে এখন পর্যন্ত মোট 22টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি ড্রোনগুলোর বেশিরভাগই ছিল হার্মিস ড্রোন। এগুলো ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বলে অভিযোগ করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ স্পষ্ট করে বলছে এখন তারা পূর্ণ মাত্রায় প্রতিরোধ করছে। তারা বলছে যতটা সম্ভব শক্তভাবে জবাব দেওয়া হবে। তাদের দাবি এখনো তারা তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। এর মধ্যে রয়েছে কিছু উন্নত ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করার দাবি করেছে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তারা বলেছে যুক্তরাষ্ট্রের ওই জাহাজ যুদ্ধে সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের 14টি ঘাঁটি টার্গেট, ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ। দিনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কেউ হয়তো চা খাচ্ছিল, কেউ ফোনে কথা বলছিল, কেউ বা টিভির সামনে বসেছিল। তারপর হঠাৎ একটা শব্দ, তারপর আরেকটা, তারপর আকাশ ভরে গেল আগুনের রেখায়। ইরান বলছে তারা 14টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংখ্যাটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা নয়। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে এই হামলা ছিল বৈধ প্রতিক্রিয়া, কারণ তাদের ভাষায় আগে আঘাত এসেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দিক থেকে। ইরানের সংসদের নিরাপত্তা কমিটির এক সদস্য বেহনাম সাইদি একটা কথা বলেছেন খুব ঠান্ডা গলায়। তিনি বলেছেন এটা শুধু শুরু, যা হয়েছে সেটা মোহরার মতো, আসল জবাব এখনো বাকি। এই কথাটা শুনে কারো গায়ে কাঁটা দিতে পারে, কারণ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা অনেক সময় শুরুতেই আসে না। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যদি তাদের ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। মনে হচ্ছে সেই হুঁশিয়ারি শুধু কথার মধ্যে ছিল না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থায়ী ঘাঁটি আছে, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। এর বাইরে আরও অনেক জায়গায় তাদের প্রবেশাধিকার আছে। ইরাক, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, এমনকি মিশরেও। এই পুরো অঞ্চলটা যেন হঠাৎ এক বিশাল দাবার বোর্ড হয়ে গেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC ঘোষণা করেছে তারা বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। এটা ছোট কোনো লক্ষ্য নয়। গালফ অঞ্চলে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সব জায়গাতেই আকাশ কেঁপে উঠেছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তারা বলছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক কিছু ঠেকানো গেছে, তবু শব্দগুলো থামেনি। একই সময় পুরো উপসাগর অঞ্চলে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। ওমান ছাড়া প্রায় সব জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন ওমান? হয়তো তারা এখনো নিরপেক্ষ, হয়তো তারা এখনো কথোপকথনের সেতু। আরেকদিকে ইসরায়েলের আকাশে একটার পর একটা সাইরেন বাজছে। বলা হচ্ছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে, কিছু থামানো যাচ্ছে, কিছু পার হচ্ছে। ইরানের ভাষায় এটা শুধু প্রতিশোধ নয়, এটা আত্মরক্ষা, একটা দেশের নিজের জায়গা রক্ষা করার চেষ্টা। ইরান বলছে তারা থামবে না যতক্ষণ না প্রতিপক্ষ পরাজিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না, এটা জানা কথা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 28 ফেব্রুয়ারি রাতে নতুন করে হামলা করে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের শিখা দেখা যাচ্ছে। সেসব প্রতিহত করতে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এতে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশের সব বাহিনী। এদিকে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও 28 ফেব্রুয়ারি দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে। তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল হামলায় কোনো ক্ষতি হয়নি। নতুন করে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। ইরানের হামলার দাবি, ইসরায়েলেরও আকাশসীমা বন্ধ। ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে 28 ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে।
মার্কিন কর্মকর্তা জানিয়েছে ইরানের ওপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। A short time ago, the United States military began major combat operations in Iran. আল জাজিরাকে দেয়া তথ্য অনুযায়ী এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। His very first act was to back a violent takeover of the U.S. Embassy in Tehran, holding dozens of American hostages for 444 days. এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের উপরে এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগে আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যে কোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। খবর আল জাজিরার। কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। উপসাগরীয় ওই 3 দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়া এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আল জাজিরা জানায়, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রায়ত্ত বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। উত্তেজনার মাঝেই এক বড় বার্তা দিল চীন। ইরানের পাশে আছে তারা, সরাসরি এবং স্পষ্টভাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, চীন ইরানের সরকার এবং জনগণকে সমর্থন করে। তাদের ভাষায়, ইরান তার জাতীয় স্থিতিশীলতা এবং বৈধ অধিকার রক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তা সমর্থনযোগ্য। এটা শুধু কূটনৈতিক বক্তব্য না, এটা এক ধরনের সতর্কবার্তাও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য। চীন পরিষ্কার করে বলেছে, তারা আন্তর্জাতিক সমস্যার সমাধান চায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে। শক্তি প্রয়োগ বা যুদ্ধের হুমকি, এগুলোর তারা সরাসরি বিরোধিতা করে। সহজ ভাষায় বললে, চীন বলছে, যুদ্ধ নয়, কথা বলো। এই বক্তব্যটা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে। বলা হচ্ছে, 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় সামরিক সমাবেশ। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সৈন্য, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সবকিছু ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। মানে পরিস্থিতি শুধু উত্তেজনাপূর্ণ নয়, এটা বিপজ্জনকও। একই সময় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3য় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে আলোচনা চলছে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দ্বৈত পরিস্থিতি সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে।
এখন প্রশ্ন হলো, চীন আসলে কতটা শক্তভাবে ইরানের পাশে দাঁড়াতে পারবে? অর্থনৈতিক দিক থেকে দেখলে চীন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে ইরানের মোট বাণিজ্যের 1/4 বেশি হয়েছে চীনের সাথে। প্রায় $18 বিলিয়ন পণ্য চীন থেকে আমদানি করেছে ইরান, আর প্রায় $14.5 বিলিয়ন রপ্তানি করেছে। শুধু তাই নয়, চীনের জ্বালানি কোম্পানিগুলো সরাসরি ইরানের সমুদ্রের তেল উত্তোলনে কাজ করছে। 2021 সালে দুই দেশ 25 বছরের একটি বড় চুক্তি করে, যেখানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পেও ইরান একটি গুরুত্বপূর্ণ সংযোগ। অর্থাৎ ইরান শুধু একটি দেশ না, চীনের জন্য এটি একটি কৌশলগত কেন্দ্র। এমনকি চীনই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতা করেছিল, যা মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন এনেছিল। এদিকে নতুন খবর হলো, ইরান চীনের কাছ থেকে উন্নত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিনতে চুক্তির কাছাকাছি পৌঁছেছে, অর্থাৎ সামরিক সহযোগিতাও বাড়ছে। আরেকটি চমকপ্রদ তথ্য এসেছে চীনের একটি গোয়েন্দা সংযুক্ত প্রতিষ্ঠান মাইজার ভিশন থেকে। তারা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটির নাম অফ দ্য এয়ারবেস। এখানে অন্তত 11টি F-22 রাপ্টর যুদ্ধ বিমান দেখা গেছে। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো শুধু মহড়া নয়, বাস্তব অপারেশনের প্রস্তুতির অংশ হতে পারে। কারণ সাধারণত ইসরায়েলের ঘাঁটিতে এভাবে মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয় না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি, একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ এমন এক ঘটনা সামনে এলো যা ওয়াশিংটনের ভেতরেই কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রশ্নটা সোজা, যুক্তরাষ্ট্র কি বড় ধরনের গোয়েন্দা ধাক্কা খেল? ঘটনার কেন্দ্রে একজন মানুষ, একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর পাইলট, নাম জেরাল্ড এডি ব্রাউন জুনিয়র, যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান উড়িয়েছেন। আজ তিনি অভিযুক্ত চীনের জন্য কাজ করার। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি গোপনে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা শুধু কোনো সাধারণ অভিযোগ না, এটা এমন এক অভিযোগ যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ব্রাউন প্রায় 20 বছর মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। তিনি চালিয়েছেন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান F-35 লাইটনিং II এবং F-22 রাপ্টর। এই বিমানগুলো শুধু যুদ্ধ বিমান নয়, এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক। এগুলোর কৌশল, প্রযুক্তি, অপারেশনাল পদ্ধতি সবকিছুই অত্যন্ত গোপন। কিন্তু অভিযোগ বলছে, এই গোপন জ্ঞানই নাকি ব্রাউন পৌঁছে দিয়েছেন চীনের হাতে। তদন্তে জানা গেছে 2023 সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করেছেন। এই সময় তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের পাইলটদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। ভাবুন একবার, যে মানুষটি একসময় আমেরিকার হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, সেই মানুষই এখন প্রতিপক্ষ দেশের পাইলটদের শেখাচ্ছেন কিভাবে যুদ্ধ করতে হয়। মার্কিন বিচার বিভাগ বলছে, এটি সরাসরি আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট লঙ্ঘন। এই আইনের অধীনে সরকার অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের কর্মকর্তা জন এইজবার্গ বলেছেন, যে মানুষকে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, সে এখন সেই জ্ঞান অন্য দেশের হাতে তুলে দিচ্ছে। এখানেই শেষ না, FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তা রোমান রোজহ্যাভসি সরাসরি অভিযোগ করেছেন, চীন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের টার্গেট করছে। মানে এটা শুধু একজনের ঘটনা না, এটা হতে পারে বড় কোনো নেটওয়ার্কের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? বিশেষজ্ঞরা বলছেন, ব্রাউন হয়তো এমন কিছু তথ্য দিয়েছেন যা F-35 পাইলটরা কিভাবে রাডার এড়িয়ে চলে সেই গোপন কৌশল পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি সেটা সত্যি হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, F-35 প্রোগ্রামের সাথে যুক্ত 19টি মিত্র দেশও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আরও বড় আশঙ্কা আছে, তিনি নাকি পারমাণবিক অস্ত্র বহনের কৌশল সম্পর্কেও তথ্য দিতে পারেন। এখন একটু বড় ছবিটা দেখুন। এই ঘটনা সামনে এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নিজের ভেতরেই নিরাপত্তা ফাঁস। এদিকে চীন শুধু বসে নেই, তারা ইতোমধ্যে ইরানকে অস্ত্র, রাডার সিস্টেম, এমনকি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। খেলায় একসাথে নামছে ইরান, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু যুদ্ধের হুমকিতে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হানছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে, তেল বাজারে।
হঠাৎ তেলের বন্যা, ইরানের জরুরি প্রস্তুতি। যুদ্ধের আশঙ্কা বাড়তে ইরান দ্রুত তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে। পারস্য উপসাগরে খার্ক আইসল্যান্ড, যেখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, সেখানে অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে। মাত্র কয়েকদিনে 15 থেকে 20 ফেব্রুয়ারিতে প্রায় 20.1 মিলিয়ন ব্যারেল তেল লোড করা হয়েছে। দৈনিক গড়ে 3 মিলিয়ন ব্যারেল, যেখানে আগে এই সংখ্যা ছিল মাত্র 1.54 মিলিয়ন ব্যারেল বা দিন। অর্থাৎ ইরান প্রায় 3 গুণ বেশি তেল বাজারে পাঠাচ্ছে। কেন? সহজ উত্তর, যুদ্ধের আগে যতটা সম্ভব বিক্রি করে ফেলো। কারণ যদি যুক্তরাষ্ট্র হামলা করে, তাহলে এই তেল স্থাপনা সবচেয়ে আগে টার্গেট হতে পারে। সৌদি আরবও মাঠে নামল। ইরান একা নয়, সৌদি আরবও একই পথে হাঁটছে। তারা তেল উৎপাদন ও রপ্তানি বাড়াচ্ছে, যেন যুদ্ধ শুরু হলে সরবরাহ বন্ধ হয়ে না যায়, বিশ্ববাজারে নিজেদের নিয়ন্ত্রণ বজায় থাকে। এটা নতুন কিছু নয়। 2025 সালে ইরান ইসরায়েল উত্তেজনার সময়ও সৌদি আরব একই কৌশল নিয়েছিল। কেন এত গুরুত্বপূর্ণ এই তেল? ইরান বিশ্বে মোট তেলের প্রায় 3% সরবরাহ করে। শুনতে কম মনে হলেও এই 3% হঠাৎ বন্ধ হয়ে গেলে বাজার কেঁপে ওঠে। ইতিমধ্যেই উত্তেজনার কারণে তেলের দাম 6 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কারণ বাজার ভয় পাচ্ছে, যদি যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ককে পয়েন্ট। সবচেয়ে বড় ঝুঁকি এখানে স্ট্রেইট অফ হরমুজ। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন প্রায় 16.5 মিলিয়ন ব্যারেল তেল যায়। এটি ব্যবহার করে ইরাক, কুয়েত, সৌদি আরব, ইউএই। ইরান হুমকি দিয়েছে, যুদ্ধ শুরু হলে এই পথ বন্ধ করে দেবে। যদি সেটা সত্যি হয়, তাহলে এশিয়ায় তেল সরবরাহ বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম আকাশ চুম্বি, বৈশ্বিক অর্থনীতি ধাক্কা খাবে। সহজ ভাষায়, বিশ্ব অর্থনীতি আগুনে জ্বলবে। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, তেল বন্ধ করো, শক্তি থামাও। ইউনাইটেড স্টেটস এবার সরাসরি যুদ্ধ না করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে 30 জনের বেশি ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা। ইরানের শ্যাডো ফ্লিট টার্গেট। এই শ্যাডো ফ্লিট কি? প্রায় 430টি ট্যাঙ্কার, যেগুলো ভুয়া পতাকা ব্যবহার করে নাম বদলায়, ট্র্যাকিং লুকায়। উদ্দেশ্য নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি করা। বড় ছবি, তেল মানেই অস্ত্র। যুক্তরাষ্ট্রের মতে থামা নিষেধাজ্ঞায় তেল বিক্রি থেকে টাকা, টাকা থেকে অস্ত্র, মিসাইল, ড্রোন। তাই তারা এই চক্র ভাঙতে চায়। কিন্তু বাস্তবতা হলো না, শুধু জটিল করে ইরান আরো গোপনে, আরো কৌশলে কাজ শুরু করে। এই মুহূর্তে যা ঘটছে তা শুধু তেল বা যুদ্ধ নয়, এটি গ্লোবাল পাওয়ার গেম। ইরান টিকে থাকতে চায়, যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে, সৌদি বাজার নিয়ন্ত্রণে রাখতে চায়, আর মাঝখানে পড়ে আছে পুরো বিশ্ব। ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। তার ভাষায়, ইরান ইতিমধ্যে ইউরোপে হামলার সক্ষমতা অর্জন করেছে, আর তারা এমন মিসাইল বানাচ্ছে যা শিগগিরই আমেরিকায় পৌঁছাবে। কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, এই দাবি বাস্তবতার সাথে মেলে না। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর 2025 সালের রিপোর্ট অনুযায়ী ইরান অন্তত 2035 সালের আগে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না। অর্থাৎ ট্রাম্প যে তাৎক্ষণিক হুমকি দেখাচ্ছেন, গোয়েন্দারা বলছেন সেটা দীর্ঘমেয়াদী সম্ভাবনা। মার্কো রুবিও অবশ্য একেবারে ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন, ইরান ধীরে ধীরে মিসাইলের পাল্লা বাড়াচ্ছে, স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি ব্যবহার করছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা অর্জনের পথে রয়েছে। কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, পথে রয়েছে মানে এখনই সক্ষম নয়। আসল সত্যটা কি? সহজভাবে বললে, ইরানের এখনকার মিসাইল ইউরোপ ও মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছাতে পারে, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে সম্ভবত 8 থেকে 10 বছর পরে। এখনই হামলার সক্ষমতা নেই গোয়েন্দা তথ্য অনুযায়ী। এখানে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে ট্রাম্প কেন এত দ্রুত হুমকি হিসেবে তুলে ধরছেন? বিশ্লেষকরা বলছেন, এটি রাজনৈতিক কৌশলও হতে পারে, যাতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তৈরি করা যায়। ইরানের মিসাইল সিটি, গোপন শক্তি। এবার আসি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দিক, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। এই বিশাল টানেল নেটওয়ার্কগুলো পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য প্রথম আঘাত থেকে বেঁচে থাকা, তারপর পাল্টা আঘাত হানা। এই কৌশলটি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নামে পরিচিত। এই টানেলগুলোর ভেতরে মিসাইল সংরক্ষণ করা হয়, রেল লাইনের মতো সিস্টেমে সরানো হয়, গোপন লঞ্চ পয়েন্ট থেকে ছোড়া হয়। ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না মিসাইল কোথা থেকে আসছে।
কেন এটি এত গুরুত্বপূর্ণ? ইরান পারমাণবিক অস্ত্র না থাকলেও তাদের এই মিসাইল নেটওয়ার্কই প্রধান প্রতিরক্ষা। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর ইরান সরাসরি ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এটি দেখিয়ে দেয় তাদের সক্ষমতা শুধু তত্ত্ব নয়, বাস্তব। ইরানের বার্তা। ইরানের নেতারা পরিষ্কার করে দিয়েছেন, কোনো হামলা হলে সীমিত প্রতিক্রিয়া বলে কিছু থাকবে না, প্রতিশোধ হবে পূর্ণ শক্তিতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মুখপাত্র ইসমাইল বাঘাই দুজনেই একই বার্তা দিয়েছেন, আমরা মাথা নত করব না। শেষ কথা, আসল দ্বন্দ্ব কোথায়? এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য বনাম রাজনৈতিক বক্তব্য। ট্রাম্প বলছেন হুমকি আসন্ন, গোয়েন্দারা বলছেন সময় এখনো আছে। এই পার্থক্য শুধু বক্তব্যের নয়, এটি ভবিষ্যৎ যুদ্ধ বা শান্তির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কারণ একটি ভুল মূল্যায়ন মানেই হতে পারে একটি বড় যুদ্ধের সূচনা। ইরান এখনই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নয়, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে।